নমস্কার। এই অধিবেশনে স্বাগত জানাই। এই অধিবেশনে আমরা এমন মৌলিক নীতিগুলি নিয়ে আলোচনা করব যা আমাদের শেখার উপায়কে আকার দেয় এবং সেই তত্ত্বগুলি অন্বেষণ করে যা আমাদের শিক্ষাবিজ্ঞান বুঝতে সাহায্য করে। আপনি একজন প্রশিক্ষক, একজন প্রশিক্ষণার্থী বা শিক্ষা সম্পর্কে কেবল কৌতূহলী হন না কেন, এই সেশনটি আপনাকে শিক্ষা সম্পর্কে মূল্যবান উপলব্ধি প্রদান করবে। সুতরাং আসুন আমরা একসাথে এই যাত্রা শুরু করি, যেখানে আমরা কার্যকরী শিক্ষার রহস্য এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের অভিজ্ঞতা ভিত্তিক তত্ত্বগুলি উদ্ঘাটন করতে পারব। বিষয়: এই সেশনের শেষে আপনি করতে পারবেন লার্নিংয়ের বিভিন্ন ল ব্যাখ্যা করা, বিভিন্ন মনোবৈজ্ঞানিকদের লার্নিংয়ের থিওরির পরীক্ষাগুলি ব্যাখ্যা করা, লার্নিং সিচুয়েশনে পরীক্ষাগুলির উপযোগিতা ব্যাখ্যা করা এবং লার্নিংয়ের লয়ের সাথে সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষার প্রভাব ব্যাখ্যা করা। লার্নিংয়ের ল: কিভাবে ব্যক্তি নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করে তা বোঝার জন্য শিক্ষাগত মনোবিজ্ঞানে লার্নিংয়ের নিয়মগুলো একটি মৌলিক কাঠামো প্রদান করে। এই আইনগুলি লার্নিং প্রক্রিয়াটিকে গ্রহণ করার জন্য শিক্ষাবিদ এবং শিক্ষার্থী উভয়কেই নির্দেশনা প্রদান করে। লার্নিংয়ের 10টি প্রয়োজনীয় নিয়ম রয়েছে। এইগুলি হল প্রস্তুতির নিয়ম, এক্সারসাইজ এবং ফ্রিকোয়েন্সির নিয়ম, প্রভাবের নিয়ম, উদ্দেশ্যের নিয়ম, অ্যাসোসিয়েশনের নিয়ম, মাল্টিপল লার্নিংয়ের নিয়ম, পরিপক্কতার নিয়ম, সাম্প্রতিকতার নিয়ম, আত্মীকরণের নিয়ম এবং সক্রিয় অংশগ্রহণের নিয়ম। প্রস্তুতির নিয়ম: একজন শিক্ষার্থীকে অবশ্যই নতুন দক্ষতা বা জ্ঞান অর্জনের জন্য ইচ্ছুক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষকরা এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যা এই প্রস্তুতিকে উৎসাহিত করে। অনুশীলন এবং ফ্রিকোয়েন্সির নিয়ম: একটি কৌশল বারবার প্র্যাকটিস করলে সেটি অভ্যাসে পরিণত হয়, কিন্তু ভুল প্র্যাকটিস না করাই ভালো। দক্ষতা ধরে রাখার জন্য ক্রমাগত প্র্যাকটিস করা অপরিহার্য। প্রভাবের নিয়ম: সন্তুষ্টি বা আনন্দের সাথে করলে লার্নিং সহজ হয়, কিন্তু এটি কষ্ট বা অসন্তুষ্টিতে পরিণত হলে তা সহজ হয় না। উদ্দেশ্যের নিয়ম: আমরা অবিলম্বে দরকারি বা উদ্দেশ্যমূলক জিনিস শিখতে চাই। ব্যবহারিকতা আমাদের লার্নিংকে চালিত করে। অ্যাসোসিয়েশনের নিয়ম: আমরা ইতিমধ্যে যা জানি তার উপর ভিত্তি করে লার্নিং গঠিত হয়, তাই সেটা পরিচিত ধারণাগুলি উপলব্ধি করা সহজ করে তোলে। সহজ বিষয়গুলি জটিল বিষয়ের থেকে সহজে শেখা যায়। মাল্টিপল লার্নিংয়ের নিয়ম: লার্নিং শুধু নতুন জ্ঞানই নয়, বরং শৃঙ্খলা এবং সহযোগিতার মতো অভ্যাস এবং মনোভাবকেও অন্তর্ভুক্ত করে, যা সাধারণভাবে জীবনের জন্য অপরিহার্য। পরিপক্কতার নিয়ম: লার্নিং তখনই বেশি কার্যকরী হয় যখন সেটা শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বৃদ্ধির সাথে মিলে যায়। শিক্ষার্থী যখন শেখার জন্য তৈরি হবে, তখনই তাকে সেটা শেখানো উচিত। সাম্প্রতিকতার নিয়ম: সম্প্রতি শেখা জিনিসগুলো অনেক আগে শেখা জিনিসের তুলনায় আরও সহজে মনে রাখা যায়। নিয়মিত রিভিশন, বিশেষ করে পরীক্ষার ঠিক আগে রিভিশন খুব সাহায্য করে। আয়ত্তকরণের নিয়ম: শুধুমাত্র ভালোভাবে আয়ত্তকরণ করা, মনে রাখা এবং সেটাকে বারবার অভ্যাস করার লার্নিংই একজনের জ্ঞান এবং দক্ষতার অংশ হয়ে ওঠে। সক্রিয় অংশগ্রহণের নিয়ম: সমস্ত সংবেদনশীল অঙ্গগুলির সক্রিয় ব্যবহার লার্নিংকে উন্নত করে। লার্নিং প্রসেসে একাধিক ইন্দ্রিয়ের ব্যবহার আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। লার্নিংয়ের থিওরি: এখানে শিক্ষা এবং চাকরির প্রশিক্ষণে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে। পাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, থর্নডাইকের ট্রায়াল এবং এরর থিওরি, কোহলারের থিওরি অফ ইনসাইট এবং স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। আসুন এই তত্ত্বগুলির প্রতিটি বিস্তারিতভাবে দেখি। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি: ইভান পাভলভ একজন বিখ্যাত রাশিয়ান মনোবিজ্ঞানী।
তার ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির জন্য পরিচিত। পাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বলে যে যখন আমরা বেলের মতো একটি নিরপেক্ষ উদ্দীপনাকে এমন কিছুর সাথে যুক্ত করি যা স্বাভাবিকভাবে খাদ্যের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন নিরপেক্ষ উদ্দীপনা আমাদের প্রাকৃতিক উদ্দীপকের মতোই প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অন্যভাবে বলতে গেলে আমরা নতুন কিছুতে প্রতিক্রিয়া জানাতে শিখি কারণ আমরা এটিকে পরিচিত কিছুর সাথে যুক্ত করতে পারি। পাভলভ তার ক্লাসিক্যাল এক্সপেরিমেন্টটি কুকুরের সাহায্যে করেছিলেন। তিনি লক্ষ্য করেছেন যে কুকুররা খাবার দেখলে বা খাবারের গন্ধ পেলে স্বাভাবিকভাবে লালা বের করে। তার থিওরিটি ব্যাখ্যা করার জন্য তিনি কুকুরকে খাবার দেওয়ার আগে একটি নিরপেক্ষ উদ্দীপক হিসাবে একটি বেল বাজালেন। এই প্রক্রিয়াটি একাধিকবার করার পরে কুকুরগুলো খাবার না দেখলেও বেলের শব্দে লালা ফেলতে শুরু করে। এখন লার্নিং সিচুয়েশনে এই থিওরির উপযোগিতা দেখা যাক। ক্লাসরুম ম্যানেজমেন্ট একটি নির্দিষ্ট সংকেত বা রুটিন ব্যবহার করে ধারাবাহিকভাবে পড়ানো শুরু করলে, যেমন একটি সফট চাইম বাজানো, ট্রেনিরা এই শব্দটিকে পড়া শুরু হওয়ার সাথে সংযুক্ত করতে শিখতে পারে, যেটা তাদের লার্নিং মোডে নিয়ে যেতে সহায়তা করে। ফোবিয়া ট্রিটমেন্ট ফোবিয়া থেকে কাউকে বের করতে থেরাপিস্টরা ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, মাকড়সার ভয়ে ভুগছেন এমন কেউ মাকড়সা দেখলে শান্ত থাকা শিখতে পারে এবং সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে রিল্যাক্স করতে পারেন। বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতারা প্রায়ই তাদের প্রোডাক্টের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্যবহার করে। তারা তাদের পণ্যের সাথে আকর্ষণীয় ছবি বা আকর্ষণীয় জিঙ্গেল যুক্ত করেন, যাতে গ্রাহকরা ব্র্যান্ডটি দেখলে তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। অ্যানিম্যাল ট্রেনিং ট্রেনাররা প্রাণীদের বিভিন্ন আচরণ শেখানোর জন্য ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, একটি কুকুর ট্রিট পেলে একটি ক্লিকারের শব্দের সাথে পরিচিত হতে পারে। এটি তাদের নির্দিষ্ট ক্রিয়া সম্পাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া সহজ করে তোলে। লার্নিংয়ের নিয়মের সাথে সম্পর্ক পাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটি ল অফ কন্টিগিউটি এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা বলে যে সময়ের সাথে সাথে ঘটা ঘটনাগুলো আমাদের মনের সাথে যুক্ত হয়ে যায়। যখন বেল এবং খাবার একসাথে ঘটেছিল, তখন কুকুররা সেটার সাথে সংযোগ করতে শিখেছিল। উদ্দীপনা যত বেশি হবে, প্রতিক্রিয়া তত বেশি হবে, এবং এর বিপরীতও সত্য। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি এডওয়ার্ড থর্নডাইক একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী তার কানেকশনিজম থিওরির জন্য পরিচিত, যেটাকে এখন ট্রায়াল অ্যান্ড এরর থিওরি হিসাবে বলা হয়। থর্নডাইকের থিওরি বলে যে উদ্দীপনা এবং প্রতিক্রিয়াগুলির মধ্যে সংযোগ বা মিলন স্থাপনের মাধ্যমে লার্নিং হয়। সহজ ভাষায়, যখন আমরা আমাদের কাজ থেকে ইতিবাচক ফলাফল পাই, তখন আমরা সেই কাজগুলো বারংবার করি। তার পরীক্ষায় থর্নডাইক একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি পাজেল বাক্সের ভিতরে রেখেছিলেন। বিড়ালটি ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে পালানোর প্রচেষ্টা করে। বিড়ালটা লিভার টেনে সফলভাবে দরজা না খোলা পর্যন্ত নানাভাবে চেষ্টা করেছিল। সফল কর্মটি বারবার অনুশীলনের এবং পরিণতি থেকে লার্নিংয়ের ফলে ঘটেছিল। এখন লার্নিং সিচুয়েশনে এই থিওরির উপযোগিতা দেখা যাক। এডুকেশন ইনস্ট্রাক্টররা ট্রেনিদের মোটিভেট করতে ইতিবাচক উৎসাহের নীতি ব্যবহার করেন। যখন ট্রেনিরা তাদের প্রচেষ্টার জন্য প্রশংসা বা পুরস্কার পায়, তখন তারা বিভিন্ন লার্নিং কৌশল প্রয়োগ করার চেষ্টা করে এবং সেটা তাদের ভুল থেকে শিখতে উৎসাহিত করে। ট্রেনিং প্রফেশনাল এবং অ্যানিম্যাল ট্রেনিংয়ে ট্রেনার ব্যক্তিদের বিভিন্ন আচরণ নিয়ে পরীক্ষা করতে উৎসাহিত করার জন্য পুরস্কার দেয়। সফল ক্রিয়াগুলিকে শক্তিশালী করা হয়, যা আরও কার্যকর লার্নিং এর দিকে এগিয়ে নিয়ে যায়। সমস্যার সমাধান ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কারো মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে। যখন কেউ চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন তারা বিভিন্ন সমাধানের চেষ্টা করতে থাকে। যতক্ষণ না তারা কাজটি সফলভাবে করতে পারে,
প্রতিটি প্রচেষ্টা থেকে তারা লার্ন করে। লার্নিংয়ের নিয়মের সাথে সম্পর্ক। প্রভাবের নিয়ম। ইতিবাচক ফলাফল পাওয়া আচরণগুলি শক্তিশালী হয় এবং এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি হয়। সাম্প্রতিকতার নিয়ম। লার্নিংয়ের উপর সাম্প্রতিকতম অভিজ্ঞতার প্রভাব বেশি থাকে। থর্নডাইকের পরীক্ষায় বিড়াল যেমন পাজেল বক্স থেকে পালানোর জন্য বিভিন্ন চেষ্টা করেছিল, সাম্প্রতিকতম ট্রায়ালে সফল পদক্ষেপটি লার্নিং প্রক্রিয়াতে আরও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। এক্সারসাইজের নিয়ম। বারবার অনুশীলন এবং উৎসাহ লার্নিংকে শক্তিশালী করে। ইনসাইট লার্নিংয়ের থিওরি। উলফগ্যাং কোহলার একজন বিশিষ্ট জার্মান মনোবিজ্ঞানী ছিলেন, যিনি তার থিওরি অফ ইনসাইট লার্নিংয়ের জন্য পরিচিত। তার থিওরি বলে যে লার্নিং হঠাৎ আহা মুহূর্তের মাধ্যমে হতে পারে যখন আমরা একটি সমাধান পাই। কোহলারের থিওরি অফ ইনসাইট লার্নিং জোর দেয় যে লার্নিং কেবল ট্রায়াল এবং এররের বিষয় নয়, এটা হঠাৎ বোঝার জন্যও হতে পারে। এটি সেই লাইট বাল্ব মোমেন্ট যখন আমরা ক্রমাগত পুনরাবৃত্তিমূলক প্রচেষ্টা ছাড়াই কিছু বুঝতে পারি। শিম্পাঞ্জিদের নিয়ে উলফগ্যাং কোহলার পরীক্ষায় তিনি তাদের নাগালের বাইরে একটি কলা রেখেছিলেন। এরপর তিনি তাদের দুটি ছোট লাঠি দেন। একটি শিম্পাঞ্জির আহা মোমেন্ট ছিল যখন সে বুঝতে পারে যে ছোট লাঠিগুলো জুড়ে সে একটা বড় টুল তৈরি করতে পারে। বড় লাঠিটি ব্যবহার করে সে কলা পায়। এই আচরণের বিষয়ে কোহলারের পর্যবেক্ষণ প্রমাণ করে যে শিম্পাঞ্জি ট্রায়াল এবং এররের ক্রমান্বয়ে প্রক্রিয়ার মাধ্যমে শেখেনি, বরং সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা হঠাৎ উপলব্ধির মাধ্যমে শিখেছে। লার্নিং সিচুয়েশনের উপযোগিতা। কোহলারের থিওরি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে চিন্তা করতে, সংযোগগুলিকে অন্তর্দৃষ্টিপূর্ণ করতে এবং সেই আহা মোমেন্ট পেতে উৎসাহিত করে, যা রোট লার্নিং করার চেয়ে বেশি কার্যকর হতে পারে। আসুন এখন এই তত্ত্বের সাথে লার্নিংয়ের নিয়মের সম্পর্ক দেখি। কোহলারের থিওরি প্রস্তুতির নিয়মের সাথে সম্পর্কিত। এটি বলে যে যখন কেউ লার্নিংয়ের জন্য প্রস্তুত এবং মোটিভেটেড হয়, তখন শেখা সবচেয়ে কার্যকর। অপারেন্ট কন্ডিশনিং থিওরি। বিএফ স্কিনার ছিলেন একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী, যিনি তার অপারেন্ট কন্ডিশনিং থিওরির জন্য পরিচিত, যেটি রিইনফোর্সমেন্টের ধারণাটি চালু করেছিল। এই থিওরি বিশ্বাস করে যে পুনরাবৃত্তি দ্বারা আচরণকে শক্তিশালী করা হয়। যখন এমন আচরণ যেটাকে রিএনফোর্স করা হয় না তা হ্রাস পেতে থাকে। স্কিনারের থিওরি পরিণতি কিভাবে আচরণকে প্রভাবিত করে তার উপর ফোকাস করে। সহজ কথায়, যদি কোনো কাজের পরিণতি খারাপ হয়, তাহলে কাজের পুনরাবৃত্তি না হওয়ার একটি উচ্চ সম্ভাবনা থাকে। যদি ফলাফল ভালো হয়, কাজটি বারবার করার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। স্কিনার অপারেন্ট চেম্বার ব্যবহার করে পরীক্ষা করেন, যা স্কিনার বক্স নামেও পরিচিত। এই চেম্বারে পায়রা বা ইঁদুরের মতো প্রাণী থাকত এবং তিনি তাদের আচরণ লক্ষ্য করতেন। এই পরিণতি কিভাবে প্রাণীদের আচরণকে প্রভাবিত করে তা দেখতে তিনি রিএনফোর্সমেন্ট বা পুরস্কার এবং শাস্তি ব্যবহার করেছিলেন। উদাহরণস্বরূপ, তিনি একটি ইঁদুরকে খাবার দিয়ে পুরস্কৃত করেছিলেন যখন এটি একটি লিভার প্রেস করে এবং সময়ের সাথে সাথে ইঁদুরটি আরও ঘন ঘন লিভার প্রেস করতে শিখেছিল। লার্নিং সিচুয়েশনের উপযোগিতা। এটি দেখায় যে আচরণকে পুরস্কার এবং শাস্তির মাধ্যমে প্রভাবিত করা এবং নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি ভালো আচরণকে উৎসাহিত করতে এবং খারাপ আচরণকে নিরুৎসাহিত করতে লার্নিং এবং ট্রেনিংয়ে ব্যবহৃত হয়। আসুন এখন এই তত্ত্বের সাথে লার্নিংয়ের নিয়মের সম্পর্ক দেখি। স্কিনারের থিওরি প্রভাবের নিয়মের অনুরূপ। এটা বলে যে ইতিবাচক ফলাফল দ্বারা অনুসরণ করা আচরণগুলি শক্তিশালী হয়
এবং সেগুলোর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি এক্সারসাইজের নিয়মের সাথেও সম্পর্কযুক্ত। এটা জোর দেয় যে বারবার অনুশীলন এবং রিএনফোর্সমেন্ট লার্নিংকে উন্নতি করে। এখানে আমাদের এই অধিবেশনের সমাপ্তি হচ্ছে। এই অধিবেশনে আমরা শিখেছি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়ম, মনোবিজ্ঞানীদের দ্বারা শিক্ষাতত্ত্বের উপর বিভিন্ন পরীক্ষা, শিক্ষা পরিস্থিতিতে পরীক্ষার উপযোগিতা এবং শিক্ষা সংক্রান্ত নিয়মের সাথে সম্পর্কিত পরীক্ষার প্রভাব। দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।